আমার সঙ্গে যদি স্নান করো কলঙ্ক কলস, আমি তবে পরজন্মে বিশ্বাস করব। পরজন্ম মানে সেই অর্ধেক নৌকো, মানুষের অস্থি নিয়ে এক দেশ থেকে সে চলেছে অন্য দেশে সমান্তরাল। আমি তো আরোহী মাত্র। আমার সঙ্গে এসো, আরোহীর স্নানে দোষ নেই। তিনি আরোহী মাত্র। তিনি একথা বুঝেছিলেন আরও ৩৫ বছর আগে। ঠিক ওই সময় তিনি বুঝেছিলেন সোনার কাঁকড়া বিছে কামড়ে ধরেছে পিঠ গেঞ্জি ভেদ করে। এটা দুর্লভ ফুল সংগ্রহ করে আমি বাড়িতে ফিরব, এই ছিল অভিলাষ। হঠাৎ কাঁকড়া বিছে কামড়ে ধরেছে। মানুষকে একবার কামড়ে সে মরে যায়, তবু কামড়ায়। তাহলে এবার তুমি বুঝতে পেরেছো আমি কেন ভালোবাসি। তিনি ভালোবেসেছেন অগাধ, গভীর, ঠিক যেমন সূর্য সন্ধ্যায় ফিরে গেলেও ভোর না হতে আলো মাখিয়ে ফিরে আসে আবার। তিনি বারবার বাংলা কবিতা, বাংলা ভাষার আপামর বাঙালির কাছে আলো নিয়ে এসেছেন, আলোর পথ দেখিয়েছেন। তিনি কৃষ্ণনগরের সত্যেন মাস্টারের ছেলে সুবোধ সরকার, নিজেও শিক্ষক, ছাত্র তৈরি করেছেন আর কবি। অসংখ্য তরুণ কবির অধ্যাপক তিনি, দাদা, বন্ধু, পথপ্রদর্শক। ধুতি পাঞ্জাবির কবিদের মহলে তাঁর আত্মপ্রকাশ হলেও সম্ভবত তিনি জিন্স পরা কবি, যিনি কবি মানে একেবারে এলোমেলো উদাসী এমন মিথ ভেঙে দেন। পথ যিনি নিজে তৈরি করেন তিনি পথপ্রদর্শক হবেন, সেটাই স্বাভাবিক। কৃষ্ণনগর থেকে কলকাতা, সেখান থেকে পথ তাকে নিয়ে গেছে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, গ্রিস, রাশিয়া, তাইওয়ান, ইস্তানবুল। যোগ্য জীবনসঙ্গী মল্লিকা সেনগুপ্তের সঙ্গে সম্পাদনা শুরু করেন ভাষানগর পত্রিকা। দিল্লি সাহিত্য একাডেমির ইংরেজি জার্নাল ইন্ডিয়ান লিটারেচার সম্পাদনা করেন। 2013 পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। পরে শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার। এছাড়াও বাংলা কবিতার জন্য পেয়েছেন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে গদাধর মেহের জাতীয় পুরস্কার। আবার বলছি, সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে গঙ্গাধর মেহের জাতীয় পুরস্কার এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট। 2016 ফুল ব্রাইট ফেলোশিপ নিয়ে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং 33টি দেশের কবি লেখকদের সঙ্গে আন্তর্জাতিক লেখক শিবিরে অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির প্রথম সভাপতি তিনি। সুবোধ সরকার নক্ষত্র কবি। তাঁর 50 বছরেরও বেশি কলম চলা জীবন। আমরা আজ শ্রদ্ধা জানাচ্ছি তাকে, ধন্য হচ্ছি নিজেরা, আত্মজা পরিবার। আর্যাবর্ত ঠিক কোন দিকে? রাস্তায় আঁকা দুটো তীর। তীর মানে ওই দিকে, তীর মানে এই দিকে, এই দিকে। বিদ্বান বন্ধুরা এদিকে আসুন। আর্যাবর্ত এই দিকে, শবদেহ এই দিকে গেছে। কার শবদেহ? শকট চলেছে 19 শকট, ওই চলেছেন যুধিষ্ঠির। 100 কুলীন ব্রাহ্মণ এদিকে আসুন। আর্যাবর্ত এই দিকে। কিন্তু কার শবদেহ? মনে নেই ব্রহ্মপুত্রের 2 দিকে জলোচ্ছ্বাসে 381 জন মারা গিয়েছিল? মনে নেই কলিঙ্গের নদী থেকে উঠে এসেছিল উপজাতি মেয়েদের নগ্ন মৃতদেহ? এদিকে আসুন। আর্যাবর্ত এই দিকে। সমস্ত শকট গেছে এই পথে, খই আর মুদ্রা পড়ে আছে। বিদ্বান বন্ধুরা এদিকে আসুন। অস্ত্রবিক্রেতা এদিকে আসুন। আকাশ বিজ্ঞানী এদিকে আসুন। আপনি চণ্ডাল, আপনি আচার্য, এদিকে আসুন। আর্যাবর্ত এই দিকে। এই হলো উজ্জয়িনী।
রিক্সা থামাও। চায়ের দোকান। জুতো দিয়ে সিগারেট নেভাতে নেভাতে যে যুবক আমাকে দেখছে, সে জানে না একদিন তার ভাষা ছিল সংস্কৃত। সে জানে না সেই ছিল শূদ্রকের শ্রেষ্ঠ প্রতিবেশী। ভগীরথ, রিক্সা থামাও। নর্মদা নদীকে আমি প্রণাম করব। রিক্সা থামাও। জনপদটিকে আমি প্রণাম করব। এর মাটি নিয়ে যাব। হোটেলে ফেরার পথে দেখা হয়ে গেল জিন্স পরা 4 কুষ্মান্ডের সঙ্গে। এদেরই একজন ভাড়া করেছিল বাসব দত্তাকে। কিন্তু এরা বাসব দত্তা নামে কাউকে চেনে না। শূদ্রক? না, ও নামে তো কেউ নেই। একজন ছিল বাইজি বাড়ির জুতো সামলাতো। শূদ্রক, আপনার সঙ্গে দেখা হবে না আমার। তবে এই জনপদ থেকে সমস্ত বিশ্বাস আজ চলে গেছে গোয়ার সৈকতে। ওই তো শূদ্রক। ভগীরথ, রিক্সা থামাও। কিন্তু কোথায় শূদ্রক? এক বৃদ্ধ ভোজপুরি ভাষায় জানালো তার আছে পানের দোকান। বিহার মুলুক থেকে সে এসেছে ছেলেদের ব্যবসা দেখতে। তবু ভগীরথ, তুমি রিক্সা থামাও। এই জনপদ আমি প্রণাম করব। নর্মদা নদীকে আমি মা বলে ডাকব। আবার দুর্ভিক্ষ দেখা দেবে। আর মাত্র 11 বছর। এই কার গণনা আমি এখনো জানি না। তবু আমি এবং দ্রৌপদী ভিক্ষা পাত্র নিয়ে আজ পথে দাঁড়ালাম। আমাদের বৃষ্টি দাও, আমাদের শস্য দাও, স্বর্ণ সুধা আমাদের পাত্রে ভরে দাও। পেছনে পেছনে আসছেন ওই তো বিদুর, ওই তো গান্ধারী। ছাত্রদের নিয়ে ওই ওই দ্রোণাচার্য এসে দাঁড়ালেন। পার্ক স্ট্রিট, বিকেল 3টে। যতগৃহ খুন ও ধর্ষণ ঠিক সেরকমই আছে। শুধু যাতে দুর্ভিক্ষ না দেখা দেয় এখানে আবার, তার জন্য আমি ও দ্রৌপদী, তার জন্য আমি ও আমার কলেজের সমস্ত মেয়েরা ভিক্ষা পাত্র হাতে নিয়ে পথে দাঁড়িয়েছি। পেছনে পেছনে আসছেন ওই তো বিদুর, ওই তো গান্ধারী। গ্রাম থেকে, বাংলা, বিহার থেকে বহু ছাত্র ছাত্রীদের নিয়ে দ্রোণাচার্য এসে দাঁড়ালেন। আমরা 21 জন বেরিয়ে পড়েছি আর্যাবর্তে। এখন বসন্ত। বসন্ত আমার প্রিয় ঋতু। যদি আমার ডাক শুনে থাকো তাহলে চলে এসো। আমরা 22 জন হব। 22 জনের ছোট্ট এক জনগোষ্ঠী আজ থেকে আর্যাবর্তে ভ্রমণ করবে। আর্যাবর্ত আমাদের। এই তো শতদ্রু। শতদ্রুতে যাত্রীবাহী বাস। কেন ওদিকে তাকালে? আর্যাবর্তে এখন বসন্ত। তুমি যাও জলরেখা ধরে। উত্তর ভারত থেকে সেই জল কলিঙ্গে চলেছে। তুমি এই বনের ভেতর দিয়ে যাও, কিন্তু অশোক বনে ভুলেও ঢুকো না। ওখানে এখন ত্রিপুরার আদিবাসী মেয়েদের ক্রন্দন যামিনী। বনের ভিতরে ঢুকে প্রতিটি লোককে, প্রতিটি কুটিরে ঢুকে অরণ্যবাসীকে, প্রতিটি গাছকে, প্রতিটি ছায়াকে জিজ্ঞাসা করবে তুমি কোন দিকে যাবে।
আর্যাবর্তে কোন দিকে এখন বসন্ত? জনপদের সবচেয়ে ভয়, মেষ শাবকের জনপদ লুপ্ত হয়ে গেছে। ডক্টর লাহিড়ী, তুমি মনোরোগ বিশেষজ্ঞ, তাহলে বৈশালী ছেড়ে তুমি পূর্ণমিত্র প্লেসে প্রথমে ঢুকবে। প্রতিটি ঘরের প্রতিটি দরজা তুমি আঘাত করবে। কাকে চাই? কাকে চাই? কাকে? বাসব দত্তাকে? আম্রপালিকে? শকুন্তলাকে? সূর্যাস্তের ঠিক আগে প্রতিটি নৌকোর গায়ে আমরা 22 জন মদ ও লবণ গুলে নাম লিখে বেরিয়ে পড়েছি। বাসব দত্তা, তুমি কুয়ো থেকে জল তুলে দেবে। আমরা তৃষ্ণার্ত। এখন বসন্ত। আমরা 22 জন ছোট্ট এক জনগোষ্ঠী এই শর্তে আর্যাবর্তে বেরিয়ে পড়েছি। দুঃখ কষ্ট কার ঘরে নেই, আছে আমাদেরও ঘরে। আশায় আশায় তবু আমাদের বুক ধক ধক করে। বাংলা ভাষায় ঝড় উঠেছিল, উঠেছে আবার ঝড়। এই জনপদে, এই ভাষাতে তোমার আমার ঘর। কাকদ্বীপ থেকে কোচবিহারের পথে পথে ভাই বোন মণি মণি বলে কে যেন ডাকছে, ছুটে যায় কাঞ্চন। সোনার ছেলেরা কেন ভিন দেশে সোনা খোঁজ করে ফেরে? আমরা কি তবে হারার আগে বসে আছি সব হেরে? হতেই পারে না। লক্ষ লক্ষ হাতের ওপরে হাত, সব বাঙালিরা বাংলা বললে ঘটে যাবে বাজিবা। আছে অনাহার, আছে মারামারি, তবু আছে ভালোবাসা। গর্ব করার মতন রয়েছে একটি মাতৃভাষা। আমরা গরিব, তৃতীয় বিশ্ব, বেঁচে আছি জিদ ধরে। পৃথিবী দেখো, সোনার ছেলেরা এখনো যায়নি মরে। মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতো থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। 38 বছর বয়সে তুকারাম, আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। একবার দেখেছিল, ছেলেটা তখন বিখ্যাত এক কবি। হঠাৎ বিকেলে বোরখা সরালে যেই
কবি অভিভূত। দাঁড়িয়ে পড়ল রাস্তায়, দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে থাকলো কবি। তরুণ কবির দাঁড়িয়ে থাকাই ভালো। তরুণ কবির দু চোখে সিন্ধু প্রদেশ, এখনো দাঁড়িয়ে তার পাশ দিয়ে বাস যায়। জাহিরা সেদিন বৃষ্টি হয়নি রাত্রে, দু হাত ভরেছে রডোডেনড্রন গুচ্ছে। ভালো না বাসলে কি করে রাত্রে জাগবে? ভুলে গিয়েছিলে কেউ একজন দাঁড়িয়ে। জাহিরা কখনো জানতে পারেনি সে লেখে, কিন্তু বিকেলে রেডিও বাজলো ঘরে ঘরে। তরুণ কবির কণ্ঠে একটি কবিতা, কবিতা চলল সিন্ধু প্রদেশ ছাড়িয়ে। একজন কবি তাদের মেয়ের নামে কি করে পারলো এমন কবিতা লিখতে? জাহিরা, তোমাকে বেত মারা হলো 100। কাকে কবি বলে? পরপুরুষের কাব্য? বল মে তুই, কাব্য ফলানো ছেলেটা কে? গলা টিপে ধরে বর, বাবা, দাদা সবাই। ভাবিনি কখনো রডোডেনড্রন কার নাম। কবিকে ভাবিনি, এখন তাহলে ভাববো। জাহিরা, তোমার নাম লেখা হলো রডোডেনড্রন গুচ্ছে। তরুণ কবিরা দেশে দেশে আজও পড়ছে। চিলেকোঠার দরজা বন্ধ ছিল 3 দিন। 3 দিন মেয়েটা স্নান করেনি, ভাত খায়নি। আজ ভোরবেলা দরজা খুলে যেতেই দেখা গেল সে নগ্ন হয়ে চেয়ারে বসে বিভূতিভূষণ পড়ছে। মা এলেন মেয়েকে দেখতে। এ কি করছিস? ওঠ, দুটো মুখে দিবি। 19 বছরের খোলা উদ্ধত শরীর মায়ের মুখের উপর দাঁড়িয়ে বলল, আমাকে ছোঁবে না, মানুষের স্পর্শ আর আমার ভালো লাগে না। মা নেমে গেলেন নিচে। সিঁড়ি দিয়ে বাবা উঠছিলেন। মা বললেন, তুমি যেও না। কেন? ডুকরে উঠল মেয়ের মা, তুমি যেও না, যেও না, যেও না। পৌরুষে গিয়ে পড়ল ঢিল। এক চিলতে একটা মেয়ে, তার এত জেদ! দেখি তো। তিনি যা দেখলেন তা তিনি দেখতে চাননি কোনো দিন। যেন এক্ষুনি চোখ পুড়ে যাবে। কিন্তু মেয়েরও যে দুটো চোখ আছে, সে দুটোও যে পুড়ছে, বাবা হয়েও সেটা তিনি বুঝতে পারলেন না। গর্জে উঠলেন, জামা পরো, তাকাতে পারছি না। সজোরে থাপ্পড়ে মেরে বিভূতিভূষণ কেড়ে ফেলে দিয়ে তিনি নেমে এলেন নিচের ঘরে। নিচের ঘর জমজমাট, লোকজন, আত্মীয় স্বজন। ওদিকে কার্নিশের পাশে এসে দাঁড়িয়েছে মেয়েটি, যার জীবন থেকে সমস্ত হলুদ মুছে গেছে। আজ তার গায়ে হলুদ। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? বউকে জিজ্ঞেস করলো সমস্যারে 3 জন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোড়োবাবুর সঙ্গে
কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ? মাত্র দুটো শব্দ, দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছ? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ। বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? আপনারা আমাকে বিশ্বাস করবেন না, তবু আমাকে বলতে হবে একটা সত্যি কথা। আমি অনেকবার আমেরিকা গেলাম, মন ভরেনি। আমি অনেকবার ইউরোপ গেলাম, মন ভরেনি। আমি 25 বছর ধরে কলকাতায় আছি, মন ভরেনি। বিরোহী নামে একটা গ্রাম, শিয়ালদা থেকে মাত্র 2 ঘন্টা, কিন্তু সেখানে কোনো ট্রেন যায় না। বাস থেকে নেমে ভ্যান রিক্সা, তারপর পায়ে হেঁটে ধান ক্ষেত, তারপর কাঠবেড়ালিদের পাড়া, তারপর প্রজাপতিদের উঠোন, তারপর একটা বিল, সেটা দেখতে পিয়ানোর মতো। তার উপর বসে আছে 2000 সারস। রাত্রিবেলা মনে হবে মুনলাইট সোনাটা। কেন আমার মন পড়ে আছে বিরোহীতে? আমি মাত্র একটিবার সেখানে গিয়েছিলাম 40 বছর আগে। আমাকে ওরা আমেরিকার টিকিট পাঠায়, আবার আশ্বিন এসলো, মা এসে ফিরে গেল ঘরে, কিন্তু কেউ আমাকে বিরোহী নিয়ে যায় না। এরপরে আমি যে কবিতাটি শোনাবো সেটা জোম, সেই কবিতাটি 1990 সালের অগাস্ট সংখ্যায় দেশ পত্রিকায় বেরিয়েছিল। পরে এটি কবিতা সংগ্রহ 1-এ সংকলিত হয়েছে। তো আমার কাছে প্রথম কপিটাও আছে, কিন্তু আমি তার এই কবিতা সংগ্রহ থেকে কবিতাটি শোনাবো। সেখানে বেশ কিছু শব্দ আগের শব্দ থেকে বদল হয়েছে, সুবোধদা জানেন। এবং আমি এই কবিতাটির প্রসঙ্গে একটু ছোট্ট করে বলবো যে যখন কোভিডের সময় আকাশবাণীর পক্ষ থেকে আমি একটা ½ অ্যান আওয়ারের ইন্টারভিউ করেছিলাম সুবোধদার ওভার ফোনে, তখন এই কবিতাটি প্রসঙ্গে কথা বলেছিলাম সুবোধদার সঙ্গে। এবং এই কবিতাটির একটি লাইন তখন ওই গানের মতন গুনগুন করতাম যে জীবিতকে দেখে কত ভালো লাগে, তত ভালো গোলাপও লাগে না। জোম, তার সঙ্গে আরেকটি কবিতার কোলাজ দিয়ে আমি শেষ করব এই পর্ব। নাগপুর থেকে 28 মাইল ভেতরে আমার নামে একটা নদী আছে। আমি এতদিন ধরে সেই নদীর দুপারে মানুষের আত্মা এনে জড়ো করেছি, কিন্তু আজ হঠাৎ সকালবেলা সেই নদীর দুপাশের সমস্ত আত্মা পুনরায় প্রাণ ফিরে পেয়ে ওর দিকে ঢিল ছুঁড়তে শুরু করেছে। পতঙ্গ জানে আমি জীবিতকে স্পর্শ করি না। দ্রৌপদী যেদিন মারা যায়, আমি একটা গোলাপ হাতে নিয়ে তাকে দিয়ে বলেছিলাম, তোমার বস্ত্র থেকে এক টুকরো কাপড় ছেড়ে দাও, সেই তোমার প্রতীক। তারপর সেই কাপড়ের টুকরোটিকে নিয়ে জীবিতদের মধ্যে যে অমর কাহিনী তৈরি হয়েছে তা এখনো কমেনি। পতঙ্গ জানে, একটি সামান্য পিপীলিকা জানে, আমি প্রাণ থাকতে জীবিতকে স্পর্শ করি না। কিন্তু আজ
কৃষ্ণনগরের সত্যেন মাস্টারের ছেলে সুবোধকে কলেজ পাড়ায় দেখে সিদ্ধান্ত পাল্টেছি, স্পর্শ করব। আমি ওর যকৃতে মদের সঙ্গে ঢুকে শীষের টুকরো ফেলে দেব। জীবিতকে দেখে কত ভালো লাগে তত ভালো গোলাপও লাগে না। আমি দেখছি পতঙ্গ চলেছে বৃষ্টির আগে আগে, আমি দেখছি পিঁপড়ে চলেছে বৃষ্টির আগে আগে। রাত্রি 8টা। আমি একটি গোলাপ হাতে নিয়ে 92 পূর্ণমিত্র প্লেসে পৌঁছলাম। ওই তো বিছানা, এখনো সে ফেরেনি। সে মানে সুবোধ, কিন্তু সে ফিরছে। রাত্রির আশ্চর্য ট্রাম, ময়দান, রেসকোর্স, সে এখন প্রায় অবলোকিতেশ্বর। না না, পতঙ্গের মতো শেষ ট্রামে সে বাড়ি ফিরছে। ময়দান থেকে, গাছের পিছন থেকে, দ্বিতীয় সেতুর নিচ থেকে, ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে এলো 8টি যুবক। প্রথম জনের নাম সুবোধ সরকার, দ্বিতীয় জনের নাম সুবোধ সরকার, তৃতীয় জনের নাম সুবোধ সরকার। 8 জনই সুবোধ সরকার। তারা সমস্বরে বলে উঠল, চলো বাড়ি ফিরে চলো। রাতের রেড রোডে প্রতিধ্বনি উঠল, চলো বাড়ি ফিরে চলো, চলো বাড়ি ফিরে চলো। সুবোধদাকে মঞ্চে একটু ডেকে নেব। আমাদের শ্রদ্ধার নিবেদন, আমাদের সাধ্য মতন আমরা পেরেছি। আর আমি স্বর্ণাভকেও ডেকে নেব মঞ্চে, আর আমার মেয়েদেরও ডেকে নেব তার সঙ্গে। আমরা সবাই মিলে একটু করতালির মাধ্যমে আমাদের প্রিয় কবি সুবোধ সরকারকে এবার মঞ্চে আহ্বান জানাই, সবাই মিলে একসঙ্গে। আমি কবি সুবোধ সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আত্মজান নিবেদনে আমরা শুনলাম কবি সুবোধ সরকারের বিভিন্ন কবিতার কোলাজ, যার নামকরণ করা হয়েছে আর্যাবর্ত এইদিকে। আর আজকের সন্ধ্যায় তার কত কথাই তো আমরা জানলাম, তার এই জীবন পথ, তার এগিয়ে চলা, তার ভাবনা, সেগুলির ছোট্ট ছোট্ট রূপ আমাদের সামনে পরিস্ফুট হয়েছে।